নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী প্রচিত গুপ্ত রচিত গল্প চৌর্য শৌর্য। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প শ্রী প্রচিত গুপ্ত রচিত চৌর্য শৌর্য। পানু সাহা যখন কোম্পানি তৈরি করেছিল তখন পড়েছিল চিন্তায়, কোম্পানির নাম কোন ভাষায় হবে, বাংলা না ইংরেজি? চালাচামুন্ডারা বলল, কেন, বাঙালির মাতৃভাষায় হবে, ইংরেজি। পানু সাহা চোখ কপালে তুলে বলেছিল, বাঙালির মাতৃভাষা ইংরেজি? বলছিস কি রে গাধার দল, একটুকুও জানিস না? এই বিদ্যে নিয়ে তোরা আমার সঙ্গে কাজ করিস? ছ্যা ছ্যা, ওরে, বাঙালির মাতৃভাষা ইংরেজি নয় রে, বাঙালির মাতৃভাষা হলো বাংলা। চালাচামুন্ডারা মুচকি হেসে বলল, সে অনেক আগের কথা ওস্তাদ, এখন পাল্টে গেছে। যে বাঙালি ইংরেজিতে কথা বলতে পারে না সে আর বাঙালিই নয়, লিস্ট থেকে নাম ঘ্যাচাং। পানু সাহা ধমক দিয়ে বলেছিল, থাম দেখিনি, মেলা ফ্যাচ ফ্যাচ করিস রে। পেটে গ্রেনেড ফাটালে তো বাংলা ইংরেজি ভূগোল বিজ্ঞান কিছুই বেরোবে না, মুখে খালি বড় বড় কথা। চালাচামুন্ডারা ধমকে ঘাবড়ালো না, বলল, ওস্তাদ, এখন থানার হাবিলদারও ঘুষ নেবার সময় এঞ্জেরি বলে গো। সেদিন ভল্টু বাজারে পকেট মারতে গিয়ে ধরা পড়ে সে কি অবস্থা। হাবিলদার হাত চেপে গলা নামিয়ে বললে, গিভ মি 10 রুপিস, দেন রান। পানু সাহা চোখ বড় বড় করে বলল, তাই নাকি রে, ইংরেজিতে বলল? চালাচামুন্ডারা হেসে বলল, তবে না তো কি গো, তবে আমাদের ভল্টুও তো কম যায় না। ফট করে 10টা টাকা গুঁজে দিয়ে বলল, থ্যাংক ইউ, গুড বাই। পানু সাহার এবার ধপাস করে বসে পড়বার অবস্থা। ভল্টু থ্যাংক ইউ বলতে পারে? আরে বাস, শুধু থ্যাংক ইউ বলছো কেন ওস্তাদ, গুড বাইও শিখে নিয়েছে। হাবিলদারকে ঘুষ দেওয়া নয়, এখন ছিনতাইয়ের সময় এনজেডি ককচালে কাজ সহজ হয়। প্লিজ গিভ ইউর মানি ব্যাগ বললে পাবলিক ভক্তি শ্রদ্ধা করে মানি ব্যাগ বের করে, গলার চেন, হাতের ঘড়ি সব খুলে দেয়। আমাদের গালু এখনো মানি ব্যাগ বলতে পারে না, বলে গিভ ইউর ফানি ব্যাগ। পানু সাহা আবার ধমক দিল, চুপ, একদম চুপ, চড়িয়ে ফান বের করে দেব সালা। ধমক দিলেও পানু সাহা সেদিন সত্যি চিন্তায় পড়েছিল। ছেলে ছোকরারা কথাটা ভুল বলছে না, ইংরেজির একটা দাম আছে। মানুষের নাম, কুকুরের নাম, দোকানের নাম, বাজারের নাম এসব ইংরেজিতে হলে কোম্পানির নাম তো আরও বেশি বেশি করে ইংরেজিতেই হওয়া উচিত। কোম্পানি শব্দটাই তো ইংরেজি, না নাম তাই হবে ইংরেজিতেই। অনেক ভাবনা টামনা করে নাম দেওয়া হলো দ্য থিপ অ্যান্ড অ্যাসোসিয়েটস, যার মানে হলো বাংলায় চোর আর তার সাঙ্গপাঙ্গরা। নাম নিয়ে পানু সাহা গেল ঠাকুরদার কাছে আশীর্বাদ নিতে। পানু সাহার ঠাকুরদার নাম শ্রী মাঘের কান্ত সাহা। ভদ্রলোক আসছে আষাঢ়ে সেঞ্চুরি করবেন। গরমেও মাথায় কমফোর্টার, গায়ে সোয়েটার এসব জড়িয়ে লাঠি হাতে টুকটুক করে হাঁটে, আর একে ওকে দেখলে ধমক লাগায়। আগে 100 শুনলেই খবরের কাগজের ফটোগ্রাফাররা ক্যামেরা বাগিয়ে ছুটত, এখন বলে দূর 150 হলে খবর দিস। মাঘের কান্তকে দেখলে কে বলবে তার বয়স 100? মনে হয় মেরে কেটে 60, খুব বেশি হলে 65। লম্বা চওড়া, ফর্সা, পেটানো চেহারা, মাথা ভর্তি সাদা চুল, গায়ে ফতুয়া আর হাঁটু পর্যন্ত ধুতি। শীত, গ্রীষ্ম, বর্ষা ভোর 5টায় কুয়োর জলে স্নান। স্নানের আগে গায়ে ডোলে ডোলে ডবল সর্ষের তেল মাখেন। ডবল সর্ষের তেল হলো 1 কোটিং মাখার পর আর 1 কোটিং। তেল মাখা গায়ে হালকা মুগুরও ভাজেন। মাঘের কান্ত দুধ আহারি,
সকালে দুধ, রাতে দুধ, একসময় দুধের সঙ্গে ফলও ছিল। ৯৫-এর পর ফল ছেড়েছেন। এই জোশের কারণ মাঘের কান্ত যৌবনের ডাকাতি করতেন। তখন শরীর মেনটেন করতেন। সবাই বলতো বাংলার মধু ডাকাত। বিরাট প্রতাপ ছিল তার, কিন্তু যতটা প্রতাপ ছিল ততটা নামডাক হয়নি। এটা একটা দুর্ভাগ্যের বিষয়। সেই সময় বাংলার রঘু ডাকাত নামে আর একজন বেশি নাম করে ফেলেছিল। মাঘের কান্তর অবশ্য তা নিয়ে কোনো আফসোস নেই, তবে চাপা আফসোস অবশ্য আছে। মায়ের বদলে হলেই ঘটনাটা হয়তো অন্যরকম হতো। যাই হোক, নাতির ইংরেজি নাম শুনে শুনে মাঘের কান্ত গেলেন বিরাট ক্ষেপে। বললেন, দূর হয়ে যা আমার মুখের সামনে থেকে। বাংলায় থাকবি, বাংলায় খাবি, বাংলায় হাঁকবি, আর শালা বাংলা নিয়ে লজ্জা পাবি। হ্যাঁ, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। ওরে, কে আছিস? হারামজাদাকে বের করে দে তো। বের করার আগে কানে ধরে ১০০ বার ওঠবসও করাবি। যা শালা, বেরো। যেহেতু কেউ নেই, পানু সাহাকে কেউ বের করতে পারল না, কানে ধরে ওঠবোস করাতেও পারল না। পানু নিজেই দুহাতে কান মুলে বলল, দাদু, আর হবে না, তুমি বরং একটা নাম বলে দাও দেখি। মাঘের কান্ত সন্তুষ্ট হয়ে বললেন, এ কথা আগে বললেই তো হতো। খামোখা মেজাজ খারাপ করাস কেন? নে, ১ বাটি দুধ খা। পানু সাহার দুধ একেবারেই পছন্দ নয়, খেলেই তার বমি পায়। কিন্তু মাঘের কান্তর সামনে সে কথা বলার সাহস কই। কথা না বাড়িয়ে সে দুধের বাটি নিয়ে বসল। তবে এই বিপদে যে সে পড়তে পারে এ কথা তার আগেই জানা ছিল। প্রস্তুত হয়েই এসেছে। জামার তলায় প্লাস্টিকের ব্যাগ লুকিয়ে এনেছে। বাটি তুলে মুখে ঢালবার ভান করে সেই দুধ ঢালতে লাগলো ব্যাগে। মাঘের কান্ত চোখ বুজে ভাবতে বসলেন। প্রায় ঘণ্টাখানেক ভাবার পর মুচকি হেসে বললেন, যা বেটা, নাম পেয়ে গেছি। তোর সংস্থার নাম হবে চৌর্য শৌর্য। পানু সাহা নাম নিয়ে ঠাকুরদার পায়ে গড় হয়ে প্রণাম করে বুকে প্লাস্টিকের ব্যাগ ভর্তি দুধ নিয়ে গদগদ হয়ে বাড়ি ফিরল। নাম তার অতি পছন্দ হয়েছে। যেমন ভারী তেমনই অর্থবহ, সাহসের সঙ্গে চৌর্যবৃত্তি। আহা, একটা সংস্কৃত সংস্কৃত ব্যাপারও আছে। বাংলার আদি ভাষা। এই না হলে মাঘের কান্ত। ঠাকুরদার জন্য গর্বে তার বুক ফুলে উঠল। ইস, সেদিন যদি রঘু ডাকাত না থাকত, তাহলে আজ এই মানুষটার কত নাম, কত খ্যাতিই না হতো। দুদিনের মধ্যে অফিস খুলে বসল পানু সাহা। বাইরে সাইনবোর্ড, চৌর্য শৌর্য। এখানে সকল প্রকার চুরির অর্ডার নেওয়া হয়। কম খরচে সাহসের সঙ্গে কাজ করে দেওয়া হয়। পুলিশ, হাজত, পাবলিকের পিটুনির জন্য অতিরিক্ত মূল্য লাগে। হু হু করে কাজ আসতে লাগলো। এতদিন সব কিছুরই কোম্পানি ছিল, কিন্তু চুরির কোম্পানি ছিল না। দেখতে দেখতে পানু সাহার অফিস কলেবরে বেড়ে গেল। সাজানোও হলো। কাচের দরজা, রিসেপশন, সুন্দরী মহিলা, ঝকঝকে চেয়ার, টেবিল, কম্পিউটার। ১ বছর পূর্তিতে লোকাল থানার ওসি নিজে এলেন। পানু সাহার চেম্বারে বসে চুপচুপ করে ঠান্ডা খেলেন। দেশের ভবিষ্যৎ নিয়ে গল্পও করলেন। যাওয়ার সময় পানু তার হাতে মোটা খাম তুলে দিল। ওসি জেনেও না জানার ভান করে বললে, এটা আবার কি? পানু সাহা হাত কচলে বললে, কিছুই নয় স্যার, চৌর্য শৌর্যর বর্ষপূর্তির স্মরণিকা, মেমেন্টো। সবাই হাবিজিবি জিনিস দেয়, আমরা চৌর্য শৌর্যর পক্ষ থেকে দিলাম খাম। ওসি খুব খুশি হয়েই বললেন, আহা, এসব আবার কেন? তোমাদের বৌদি রাগ করবে। পানু সাহা গদগদ গলায় বললে, এতে রাগ করবে না স্যার। এ তো আর ফুলের মালা নয় যে বৌদি আলমারিতে ঢুকিয়ে রাখবেন না। এ জিনিস স্যার আলমারিতেই রাখা যাবে। আর সত্যি কথা বলতে কি, চৌর্য শৌর্যের যে আজ এই রমরমা, সে তো স্যার আপনার জন্যেই। আপনি যদি শৌর্য সাপ্লাই না করতেন, তাহলে এত চৌর্য হতো কি করে? আপনি স্যার না করবেন না।
বর্ষপূর্তিতে মাঘের কান্তকেও অফিসে নিয়ে এসেছিল পানু সাহা। নাতি শ্রীবৃদ্ধিতে মাঘের কান্তর আহ্লাদ আর ধরে না, শুধু মিটিমিটি হাসতে লাগলেন। রিসেপশনের যে মেয়েটি হাত ধরে তাকে অফিসে ঢুকিয়েছিল, মাঘের কান্ত তার হাত আর ছাড়লেনই না। পানু সাহা নিজে আর কাজ করে না, সে থাকে অফিসে। অর্ডার সবার মধ্যে ভাগ করে দেয়। কেউ পকেট মারার অর্ডার সামলায়, কেউ ছিনতাইয়ের দিকটা দেখে, কেউ গ্রিল কেটে ঘরে ঢোকে। চেলাচামুন্ডারা বলে, কোম্পানি বড় হয়েছে, এখন আর ছিচকেমি মানায় না। ছোটখাটো পকেট মারি, ছিনতাইয়ের অর্ডার আর নিও না গুরু। পানু সাহা বলে, এটাই তোরা ভুল করিস। কাজকে কখনো ছোট বড় দিয়ে বিচার করতে নেই, সব কাজই সমান। বড় বড় শিল্পপতিরা দেখবি মাটির ঢেলাও বেচে, আবার লোহাও বেচে। আজ যদি আমরা ছোট কাজ ছেড়ে দিই, কাল দেখবি ঘাড়ের কাছে নতুন অফিস খুলে বসেছে। পকেট কাটার সব অর্ডার তাদের পকেটেই ঢুকছে। আমার কোম্পানির এতগুলো পকেটমার হয় বউ ছেলে মেয়ে নিয়ে না খেয়ে মরবে, নয় ওই অফিসে কম মাইনেতে জয়েন করবে। অতএব এইসব চিন্তাভাবনা মাথা থেকে একেবারে বার করে দাও চাঁদু। আমি তো ভাবছি কটা নতুন ডিভিশন খুলব। চালারা অবাক হয়ে যায়। ডিভিশন? সেটা আবার কি? পানু সাহা তাদের বুঝিয়ে বলে, চৌর্য সৌর্য শাখা প্রশাখা। জালিয়াতির একটা, রাহাজানির একটা, কেপমারির একটা, এই রকম আর কি। বড় বড় কোম্পানিতে এরকম থাকে। শাখা প্রশাখারও আবার শাখা প্রশাখা থাকে। ধরো সাবানের 3টে ভাগ, সস্তা, মাঝারি, নামি। কাপড়ের 41 রকম ভাগে, মোটর গাড়ির 18 রকম, সব আলাদা আলাদা অফিস। আমাদেরও তাই হবে। যেমন ধরো পকেট কাটা, তার তো 7টা ডিভিশন, যেমন বাস, মিনি বাস, অটো, ট্রাম ইত্যাদি। আবার ধরো ছিনতাই, এটাকেই যদি 3টে ডিভিশন করা যায়, তবে বাসে ছিনতাই, পথে ছিনতাই, গলিতে ছিনতাই, আরও বানানো যায়, যেমন হাইওয়েতে ছিনতাই। চ্যালেরা উত্তেজিত হয়ে যায়। গুরুর কি ব্রেন! পানু সাহা টেবিলের ওপর পা তুলে নরম চেয়ারে দোল খেতে খেতে বলে, কত লোক কাজ পাবে একবার তোরা ভেবে দেয়। তার থেকেও বড় কথা, সব চোর ডাকাতকে গিলে খাবো। চৌর্য সৌর্য একাই রাজত্ব করবে। শহর জুড়ে বড় বড় হোর্ডিং দেওয়া হবে। সাহস করে চলি, তাই চুরির কথা বুক ফুলিয়ে বলি। চেলারা হাততালি দিয়ে উঠলে পানু সাহা বলে, যা যা ভাগ এখন, 3 দিন আমাকে ঠান্ডা মাথায় ভাবতে দে। 3 দিন ঠান্ডা মাথায় ভাবতে পারল না যদিও পানু সাহা। তার মধ্যেই একটা গোলমেলে কাজের অর্ডার চলে এলো। শুধু গোলমেলে নয়, কাজ যেমন ঝামেলার তেমন ঝুঁকিও আছে। ধরা পড়ে গেলে বড় ফাঁসান ফাঁসতে হবে। সেনাপতি পালিতের বাড়িতে চুরি করতে হবে। সেনাপতি পালিত কোনো যে সে লোক নয়, নেতা লোক। পয়সা করি, গয়নাগাটি বিস্তর আছে, কিন্তু বাইরে থেকে বুঝতে দেয় না। ছেঁড়া ধুতি পাঞ্জাবি পরে ভাষণ মারে আর বিড়িত বের করে টানে। বাড়ি দোতলা, গ্রিল দিয়ে ঢাকা বারান্দা। পার্টি বলেছে যা লাগে তাই দেব, কিন্তু কাজটা করে দিতে হবে। পানু সাহা বলল, ওই লোক টাকা পয়সা গয়নাগাটি যে বাড়িতে রেখেছে, সে খবরটা ঠিক? পার্টি বলল, আলবাত ঠিক। ঘুষের জিনিস তো আর ব্যাংকে রাখা যাবে না। পানু সাহা বলল, অন্য কারোর বাড়িতেও তো রাখতে পারে। পার্টি বলল, খেয়ে পেয়েছ? নেতা মানুষ অন্য কারো বাড়িতে টাকা পয়সা গয়নাগাটি রাখবে? এরা নিজেদেরকেও বিশ্বাস করে না। পানু সাহা বলল, এত বড় লোক থাকতে নেতা লোককে ধরছেন কেন? পার্টি বলল, নেতারা এখন বড় লোকের থেকেও বড় লোক। এদিকে বাড়িতে পাহারাদার রাখতে পারে না, লোকে সন্দেহ করবে। তাছাড়া আরও সুবিধে আছে। পানু সাহা অবাক হয়ে বলল, আরও সুবিধে? পার্টি চারপাশ দেখে বলল, দরজাটা আটকানো যাবে? পানু সাহা বিরক্ত হয়ে বলল, না, আটকানো যাবে না। আমার কোম্পানিতে সবাই চোর, তাই সবাই বিশ্বাসী। আপনি নিশ্চিন্তে বলতে পারেন। আচ্ছা আচ্ছা। পার্টি বললে, বাড়িতে চুরি হলে নেতারা সব কথা পুলিশকে বলতে পারে না। মালপত্রের যা হিসেব দেয় তাও কম নয়। সেই সব জিনিসও যে একরকম চুরি করা মশাই, রেখে ঢেকে বলতে হয়,
তাই ধরা পড়লেও ক্ষতি নেই, কিছু মাল অনায়াসে হাপিস করে দেওয়া যায়, বুঝলেন কি না? পানু সাহা চেয়ারে হেলান দিয়ে বসল, বলল, আর পেটানি, নেতার কমপ্লেন পেলে পুলিশ কোনো কথা না শুনে আগে যে পিটিয়ে দেবে, তার বেলা? পাটি বলল, সে তো রিস্ক আছেই মশাই, সেই জন্যই তো নিজেরা কাজকর্মটা না করে এই চৌর্য সৌর্য কোম্পানিতে এসেছি, বেশি টাকাও দিতে রাজি হচ্ছি। পানু সাহা একটু ভেবে বলল, কাজে বেশ ঝুঁকি আছে, শুধু টাকায় হবে না, আমাদের কমিশন লাগবে। নেতার বাড়ি থেকে যা চুরি হবে তার 10% দিতে হবে, রাজি? পাটি খানিকটা দরাদরি করে শেষ পর্যন্ত 7%-এ রাজি হয়ে চলে গেল। পানু সাহা পড়ল চিন্তায়। এই 1 বছরে চৌর্য সৌর্য অনেক রকম কঠিন কাজ করেছে, কিন্তু নেতার বাড়িতে তারা কখনো চুরি করেনি। কাজটা কে পারবে? ধরা পড়লে বিরাট বিপদ। পুলিশ কোনো আবদার শুনবে না, আগে পিটিয়ে কটা হাড় ভেঙে দেবে। তার থেকে বড় কথা, নেতার ঘরে ঢোকাটাও যে কঠিন, বেরোনো তো আরও ঝামেলার। এখন মনে হচ্ছে অর্ডারটা না নিলেই ভালো হতো। কাজের তো অভাব নেই, একটা কাজ ছেড়ে দিলে কী বা আসতো যেত। কিন্তু সেটাও কি ঠিক হতো? মনে হয় না। চৌর্য সৌর্যের একটা নাম আছে, গুডউইল আছে। সাহসের সঙ্গে চুরির কোম্পানি খুলে নেতার নামে ভয় পেলে চলবে কেন? পানু সাহা ঝেড়ে উঠল, না, কাজটা করতে হবে, এবং ঠিক করেই করতে হবে। বহুদিন পর পানু সাহা নিজে রাত 1টা নাগাদ কাজে বেরোল। সেনাপতি পালিতের দোতলায় বারান্দার গ্রিল, কিন্তু ছাদের দরজা পলকা। পানু সাহা তাই নিচ দিয়ে না উঠে ওপর থেকে নিচে নামল। দুটো ছাদ টপকে একেবারে সেনাপতির ছাদে। দরজায় আলতো মোচড়েই ছিটকিনি কড়াক, তারপরে লোহার পাত ঢুকিয়ে খিল খড়াক। ব্যাস, দরজা খুলে হাঁ। অন্ধকার সিঁড়ি পেরিয়ে সেনাপতির ঘর। সেই ঘরের দরজা আবার খোলা। নেতাদের হয় দুরকম অসুখ, বেশি ভয়ের অসুখ আর কম ভয়ের অসুখ। দুটো অসুখই পাশাপাশি চলতে থাকে। বেশি ভয়ের জন্য তারা সবসময় বডিগার্ড নিয়ে চলে, আবার কম ভয়ে দরজা খুলে ঘুমোয়। সে ভাবে, দূর, হামায় কে কি করবে, এত সাহস কার? সরাত করে অন্ধকার ঘরে ঢুকে পড়ল পানু সাহা। টাকা পয়সা, গয়নাগাটি এসব কোথায় রাখা? ঘরের কোনায় আলমারি আছে বটে, কিন্তু তার ভেতরে যে কিছু নেই এ কথা হলপ করে বলা যায়। নেতারা সাধারণ মানুষ নয়। তারা আলমারিতে সোনাদানা, টাকা পয়সা এসব রাখে না। আলমারিতে রাখে মাটির ঢেলা, আর মাটিতে রাখে সোনা। কিন্তু এ ঘরে মাটি কোথায়? ভাবতে ভাবতে পানু টর্চ ঘোরাতে লাগল। খাটের ওপর শুয়ে আছে নেতা, চিত হয়ে, ফরফর করে নাক ডাকছে, বুক পেট ওঠানামা করছে। চেহারাটার মধ্যেই একটা থলথলে সুখী সুখী ভাব। সেটাই স্বাভাবিক। খানিকটা বিরক্ত হয়েই টর্চের আলো নেতার মুখে ফেলল পানু সাহা। ফেলেই চমকে উঠল, আরে, এ তো সেই ছোটবেলার সেনাপতি। তারা একসঙ্গে গ্রামের স্কুলে পড়েছে না? পানু, কি খাবি বল? চা, কফি নাকি শরবত? পানু সাহা বলল, এত রাতে কিছু খাবো না রে। সেনাপতি পালিত অভিমান ভরা গলায় বলল, তা কখনো হয়? এতদিন পর দেখা, কত বছর বলতো? পানু সাহা বলল, সে অনেক বছর হবে। সেই যে ক্লাস 7-এ পরপর দুবার ডাব্বা খেয়ে তুই স্কুল ছেড়ে দিলি, তারপর তো আর দেখাই হয়নি রে। আজও তোর সেই পরীক্ষার নম্বর আমার মনে আছে। অঙ্কে তুই পেয়েছিলিস 3.5 আর বিজ্ঞানে 2। সেনাপতি পালিত হেসে বলল, আমারও তোর নম্বর মনে আছে রে। সেবার তুই আমার থেকে অঙ্কে 2 নম্বর বেশি পেয়েছিলি, 5.5। পানু সাহা বন্ধুর হাত ধরে বলল, সেনা, তুই নেতা হয়েছিস আমার ভাবতেই অবাক লাগছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না রে। কিছুদিন পরে হয়তো দেখব
মন্ত্রীতন্ত্রীও হয়ে গেছিস। সেনাপতি পালিত বন্ধুর কাঁধে হাত রেখে বলল, হয়তো কেন বলছিস পানু, দেখবি একদিন আমি ঠিক মন্ত্রী হব। পানু সাহা উজ্জ্বল মুখে বলল, তুই মন্ত্রী হলে খুব ভালো হবে, আমার কোম্পানিতে কোনো ফাংশনে তোকে নিয়ে যাব। তুই আবার কোম্পানি খুলেছিস নাকি? বলিস কি রে, ছিলি তো সালা টোটো কোম্পানি, লেখাপড়া না করে সারাদিন ঘুরে ঘুরে বজ্জাতি করে বেড়াতিস, তুই আবার কি ব্যবসা ফেঁদেছিস? পানু সাহা বুক ফুলিয়ে বলল, হুম, অত হেলা ফেলা করিস নে, চুরির কোম্পানি খুলেছি। চুরি, ছিনতাই, পকেটমারি, ডাকাতি সব অর্ডার নিয়ে কাজ করি। আমার কোম্পানির নাম চৌর্য সৌর্য। সাহস করে চুরি করি। এই দেখ না, তোর বাড়িতেও এসেছি সাহস করে। ভাগ্যিস এসেছি, নইলে তোর সঙ্গে দেখাই হতো না। সেনাপতি পালিত বলল, তুই কি করে শেষ পর্যন্ত চোর হলি বলতো পানু? পানু সাহা হেসে বলল, ওই একইভাবে। একইভাবে মানে? তুই যেভাবে নেতা হলি একই পথে। এই কথায় দুই বন্ধু খুব একচোট হাসল। পানু সাহা হাসি থামিয়ে নিচু গলায় বলল, কথাটা কিন্তু মিথ্যে বলিনি। মনে আছে তোর হাত টানের অভ্যেস ছিল? স্কুলের এই ছেলের পেন, ওই ছেলের টিফিন, কারো জমানো স্ট্যাম্প, কারো ইরেজার দিব্যি চুরি করতিস, তোর মনে পড়ছে? সেনাপতি পালিত বললেন, তুমিও বাপু কম যেতে নাকি? হ্যাঁ, একবার বাংলা স্যারের ছাতা পর্যন্ত তুই হাফিস করে দিয়েছিলি। তবে তোর সাহস ছিল আমার থেকে কম। এখন যতই কোম্পানি খুলে বিজনেস ফাঁদিস, আমাকে কেউ চোর বললে দিতাম গাঁটটা, তুই সেঁটিয়ে যেতিস। আজ তো ভীতু ছিলিস তুই একটা। পানু সাহা বলল, শুধু ভীতু কেন বলছিস? তখন আমার লজ্জাও ছিল, তোর আবার ওটি ছিল না। সেই কারণেই না তুই নেতা হয়েছিস। আমি সালা পাতি চোরই রয়ে গেলাম। এই কথায় আবার দুজনে প্রাণ খুলে খুব খানিকটা হেসে নিল। তারপর অনেক অনেক গল্প হলো দুই বন্ধুর। চৌর্য সৌর্যর কথা শুনে সেনাপতি পালিত খুব খুশি। ছোটবেলার বন্ধু এত বড় বিজনেস করছে, খুশি হবারই তো কথা। ভোরের আলো ফোটার মুখে মুখে পানু সাহা দুম করে একটা অদ্ভুত প্রস্তাব দিয়ে বসল। বলল, এই সেনা, শোন না, একটা মজার কাণ্ড করবি? সেনাপতি পালিত উজ্জ্বল চোখে বলল, কি মজা বলতো? আগে বল, তুই রাজি? বেশি দিন না, মাত্র কয়েকটা দিনের জন্যে। এত দিনের বন্ধু তুই যখন বলছিস, হ্যাঁ রে, মজা হবে তো। আরে হবে হবে, খুব মজা হবে। তাহলে রাজি আছি। পানু সাহা গলা নামিয়ে বলল, মনে আছে সেনা তোর, স্কুলে আমরা দুজনে মাঝে মধ্যে জায়গা পাল্টে বসতাম, মনে পড়ে? সেনাপতি পালিত বলল, খুব মনে পড়ে। কারো একটা জিনিস হাতালেই জায়গা পাল্টে নিতাম, যাতে কেউ ধরতে না পারে। পানু সাহা বলল, আয়, আমরা আরেকবার সেই স্কুলের মতো জায়গা বদলে বসি। সেনাপতি পালিত বলল, মানে? পানু সাহা বন্ধুর দিকে ঝুঁকে পড়ে বলল, মানে খুব সহজ রে। কদিনের জন্য আমি হব নেতা, আর তুই হবি আমার চোর কোম্পানির মালিক। তুই আর আমি ছাড়া কেউ জানবে না। দারুণ হবে, দারুণ। চল কালকে থেকেই। পানু বলল, কাল কেন, আজই হোক না। তুই চলে যা চৌর্য সৌর্যর আপিসে, আর আমি তোর খাটে শুয়ে পড়ছি। পাঠক, আপনারা এখন যে নেতাকে দেখছেন সে পানু সাহা কিনা বলতে পারবো না। আবার চৌর্য সৌর্য কোম্পানির চেম্বারে যে লোক টেবিলের ওপর পা তুলে বসে আছে সেও সেনাপতি পালিত কিনা আমার জানা নেই। আমি প্রথম পাল্টাপাল্টিতে লিখছিলাম, ওইটুকুই আমার গল্প ছিল। তারপর চলে যাই অন্য গল্প লিখতে। ফলে যে যার অরিজিনাল জায়গায় ফিরেছে কিনা তা আমার আর জানা নেই। ফিরতে পারে,
আবার নাও ফিরতে পারে। আমি সামান্য লেখক, আমি বাবা, আমার এসব জটিল ঝামেলায় কোনো কাজ নেই। তাই বলি কি, আজ এই পর্যন্তই থাক, আবার আসি পরে, কেমন? শুনছিলেন আজকের গল্প শ্রী প্রচিত গুপ্ত রচিত চৌর্য শৌর্য। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন, এতে আমার উৎসাহ ও আত্মবিশ্বাস দুইই বাড়ে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে। নমস্কার।